পরিমণি আর হচ্ছে যে অপবিশ্বাসের বিষয়টা যেটা বলবো সেটা হচ্ছে যে ও যে বলছে যে পরিমণি তাকে হিসাব করাইছে এবং পরিমণি না অপবিশ্বাসের কথা হিসাব করছে পরিমণির কথাই আমি ধরেই বলছি যে অপবিশ্বাস তাকে হিসাব করাইছে পরিমণিতে খুলছে। এটা আসলে সত্য মিথ্যা আমি বলবো না, কিন্তু এটার পিছনে আরেকটা ঘটনা আছে। পিয়াল নামে একজন হচ্ছে ধানমন্ডি পিয়ালের থেকে সে পরিমণি অপবিশ্বাস ও হচ্ছে যে বিদেশিনা মিম এর কথা বলে 7 লাখ টাকা নিচ্ছে লাইফ টাইম মেলা টেলার কথা কয়ে হচ্ছে যে এই টাকাটা খেয়ে দিছে। আমাকে যেটা বলছে অপবিশ্বাসকে 50,000 টাকা দিছে, ঠিক আছে, মেলাটা সে করতে পারেনি, সেই জন্য অপবিশ্বাস যায়নি। কিন্তু অপবিশ্বাসের যে বাইকটা দিছে সেই বাইকটা আমার কাছে আছে এবং বিদেশিনা মিমের যে বাইকটা দিছে সেই বাইকটা আমার কাছে পাঠিয়েছে। আমাকে বলছে যে আমাকে মামলা ভয় দেখাচ্ছে, তুই আমার বাসা। আমি ওই ছেলেকে ফোন টোন দিয়ে ভালোভাবে বুঝাতে যায়, কিন্তু যেটা দেখলাম ওই ছেলে আমাকে বুঝাতে পারছে যে টাকা অপবিশ্বাসকেও দিছে, টাকা হচ্ছে যে বিদেশিনা মিমকেও দিছে। বিদেশিনা মিম যেটা বলছে যে ভাইয়া টাকা লাগবে না, তুমি তোমার টাকা নিয়ে যাও, রাজি। কিন্তু অপবিশ্বাসের কথা হচ্ছে যে ওই টাকা মানে ওর থেকে যেটা শোনা যে মেলা চলে গেছে, আমি টাকা কেন ফেরত দেবো। তারপরে যদি আমি বিশ্বাসকে বলি যে আমি বোন ডাকি, আমার খুব আদর করে, আমি যদি বলি বলবো তুমি এই টাকাটা দিয়ে দাও, দিয়ে দেবে, ঠিক আছে, এটা আমি দায়িত্ব নিয়েছি। এই টাকা আনার জন্য পাঠিয়েছি হচ্ছে যে আপনার হচ্ছে অপবিশ্বাসের সাথে আমি যে টাকাটা নিয়ে আয়, না হলে আমি যাবো। ওখানে গিয়ে হচ্ছে অপবিশ্বাসের পার্লারে লাইভ করার পরে ওইখান থেকে মূলত হচ্ছে যে ওই যে কাদেরের সাথে গিয়ে দেখা, তারপর হচ্ছে যে ওদের হচ্ছে অপবিশ্বাস, পূজাচেরি, কাদেরি, পরিমণি আর হচ্ছে বর্ষা একসাথে ঘোরা শুরু করে। এরপর থেকে মনে করেন যে আমার বউরা আগাল মূল কাহিনী হচ্ছে এটা। আর ওই যে ওই করে যে নাটক করতে গেছে না, এটা হচ্ছে মুন্না খানের সিম্পি নেওয়ার জন্য। আপনি জানেন না, এর আগে আমাকে 2-6 মিনিট বলছে যে তুই আমার বাসায় আয়, কারণ ওর টার্গেট ছিল কি না বাসায় গেলে আমার আমি ওর কাছে তাকে দেখছি। সেম ঘটনা হচ্ছে রাসেল মিয়ার সাথে হয়েছিল। বাসা আমাকে ডেকে নিত, নিয়ে যাওয়া মোবাইল নিয়ে ভেঙে বলতো, কারণ আমার মোবাইলে অনেক এভিডেন্স আছে যেটা ও জানে। সেখান থেকে মনে করেন যে এটা তার নাটক যেটা ছিল, আমি যাইনি। আমার কাছে তুই লাইনে থাক, আমি ফাঁস দেবো। আচ্ছা, আপনার কাছে তখন কিন্তু আমি ফোন বন্ধ করে আমি ঘুমাই গেছি। আমার এক অভিনেত্রী ফোন দিয়ে বলতেছি যে পরে আবার খুললাম যে মরলোই কিনা, আমি ভয় পাইছি। বলছে না, ও মরবে না। কিন্তু সেদিনের ঘটনা আমি হচ্ছে নিজে লাইভ করলাম। লাইভ করার পরে দেখলাম যে লাইভে সে হচ্ছে যে ইয়ে দেখেছে, লাইভ কাটার পরে আমি সত্যি ভয় পেয়ে গেছি, কারণ ও মারা গেলে তো টোটাল প্রশাসন আমাকে ধরে যে তোর জন্য মরছে। কিন্তু এখন তো আর কিছু নেই, এখন তো ক্লিয়ার হলো সে নাটক করছে। আর মিথ্যা বলতেছে, এটার দায়িত্ব সব দেশবাসীর, আমার আর কিছু নাই। আমি মামলা করব, আমি জাস্ট বুঝাবো কটা পাঠ পা। আচ্ছা, আপনার কাছে লাস্ট যে গত পরশুদিন রাতে যেই নাটকীয় একটা রাত গেল, মানে আপনার বউ যেহেতু বলছেন লাইভে এসে ফাঁসি নিয়ে, এই বিষয়টা আপনার কাছে ব্যাখ্যা কি আছে আসলে? ব্যাখ্যা এটা হচ্ছে এর আগেও সে করছে। এটা হচ্ছে আমি বললাম না, যখন রাসেল মিয়ার সময় হচ্ছে যে সে জ্ঞান হারাচ্ছে, এই হারাচ্ছে, সে হারাচ্ছে, তখন কিন্তু আমার সিম্পিতি পাইছে। এখন যেটা করছে, হয়তো বা মুন্না খান বলছে তুমি আকাশ নিমের যদি বিয়ে করে চ্যালেঞ্জ করতেছে, তুমি তাহলে আমাকে কেন বিয়ে করবে, এই ধরনের কিছু হলে ও বুঝাবে যে না আমি সত্য বলতেছি। কারণ হচ্ছে ওই বাংলাদেশের সেন্টিমেন্ট, আমাদের মুসলিম যদি একটা সেন্টিমেন্ট নিচ্ছে যে মুসলমান মরার আগে সত্য কথা বলে। এটা তো আমিও মরার আগে, পৃথিবীর সব কিছু মরার আগে মানুষ সত্য কথা বলে। ও বুঝেছে আমি মরে যাচ্ছি, যেটা বলতেছি মুন্না খান এটা সত্য, কিন্তু নো নেভার, ওটা মিথ্যা। ও যদি মরার আগে বলতো আমি আকাশ নিবিড়কে বিয়ে করছি, আমি ভুল করছি, মরে গেলাম, আমি সত্যি দৌড়ে যেতাম, আমি বাঁচাতাম। কিন্তু মরার আগে তো মিথ্যা বলতো, তার মানে ও মরবে না। আর পাখায় কোনো দিন হচ্ছে যে ইয়ে লাগে কোনো দিন মরে, ও পিছনও দিচ্ছে। আর যেখানে পড়বে সেখানে একটা কম্বল রাখা। আমাকে ওই ইয়ে মনে হয় আমরা ওই যে চলচ্চিত্রের পরিচালকের আমরা কি মানে বোকা পরিচালক, আমরা ওদের দেখার জন্য আল্লাহ আমাদের পাঠাইছে সাংবাদিক করে, আমাদেরকে ইয়ে করে এত, আমাদের মেধা নষ্ট করে এত সহজ। খালি এতটুকুই বলছি, ওর যতদিন বাসে আছে ওর দেখাবো যে আমি কি। আমি বললাম না 5 মিনিট করে আমি 12 বছর স্ট্যাটাস দেওয়ার মতো আমি এভিডেন্স নিয়ে আসি। আচ্ছা, এই প্রশ্ন দেন না, আমি একটা জিনিস, আচ্ছা আমি যখন এই প্রশ্ন কিন্তু দিবেন না কেউ, যখন দেখলাম ফাঁসি নেওয়ার সময় তার কিন্তু গায়ে একটা ড্রেস ছিল, কিন্তু হসপিটালে আরেকটা ড্রেস। সে যেহেতু ব্র্যান্ড প্রমোটার, আচ্ছা এই কাহিনীটা কি ব্র্যান্ড প্রমোটের কোনো কাহিনী আছে কিনা, আপনি কিছু মনে করেন? সেটা জানি না। আমি তো এক কথা বলছি, বর্ষসূত্র একটা চিটার, ওরা একটা বাটপার, বিভিন্ন টাকা পয়সা নেওয়ার জন্য এগুলো করে, ওরা একটা শাস্তি হওয়া দরকার। সারা দেশবাসীর কাছে আমি অনেক কৃতজ্ঞ, কারণ আমি তো দেখছি একদিনে যদি 3 কোটি মানুষ আমার ভিডিও দেখে, সেক্ষেত্রে আমি বলবো আপনারা অনেক প্রতিবাদ করছেন, এই লোকটাকে সবাই হচ্ছে যে আপনার বয়কট করুন, কারণ এ আসলে মানুষের মধ্যে পড়ে না। আমার মনে হয় সুইসাইড করুক আর যাই করুক, যে নাটকই করুক ওর পাশে থাকে না, আর ওর জন্য আমি একাই যথেষ্ট। ওই জন্য 1000 সাংবাদিক লাগবে না, আকাশ নিবিড় ওর জন্য একাই যথেষ্ট।